পুজোর ছুটি শেষ এবং তোমরা যারা বেঙ্গল মিডিয়ামে পড়াশোনা করছো তোমাদের সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আশা করি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের সকলের খুব ভালো হয়েছে। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে যে দুটো পোয়েম রয়েছে তার মধ্যে একটি পোয়েম নিয়ে আজকে আলোচনা করব। বুঝতেই পারছো তোমরা, পোয়েমটির নাম মাই লাস্ট ডাচেস এবং কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর জন্ম 1812 সালে এবং তার মৃত্যু 1889 সালে এবং এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1842 সালে। শুরুতেই বলে নিই, ব্রাউনিং এর বেশ কঠিন একটি কবিতা মধ্যে এই কবিতাটি পড়ে, মাই লাস্ট ডাচেস, এবং অবশ্যই ব্রাউনিং এর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি। ফলে আজকের এই আলোচনাটি একটু দীর্ঘায়িত হবে, যেহেতু আমি পুরো পোয়েমটাই লাইন বাই লাইন ধরে ধরে এক্সপ্লেন করব, যাতে তোমাদের বুঝতে কারোর অসুবিধে না হয়। এবার কবিতার আলোচনা বা কোন সময়ের প্রেক্ষিতে কবিতাটি লেখা হচ্ছে, সেই সময়কার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেগুলো বলবার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই। সেটা হলো যে রবার্ট ব্রাউনিং এর যারা স্কলার, তারা পরবর্তীতে তাদের গবেষণায় তাদের মনে হয়েছে যে এই যে পোয়েমটা অর্থাৎ মাই লাস্ট ডাচেস, এটা খুব লুজলি একজন হিস্টোরিক্যাল ফিগার, মানে ইতিহাসের একজন রাজা, তার জীবনের উপর ভিত্তি করে নাকি লেখা হয়েছে। ডিউক আলফনসো, যে রাজার কথা স্কলাররা মনে করছেন যে যার জীবনের একটা ছোঁয়া বা একটা মানে একটা কি বলবো রেপ্লিকা এই কবিতার মধ্যে রয়েছে, সেই রাজার নাম ডিউক আলফনসো। তার সময়কালটা 1533 থেকে 1597। তিনি বেসিক্যালি একজন ইটালিয়ান ডিউক ছিলেন এবং তার সঙ্গে তার বিয়ে হয় আর কি। তার প্রথম বিবাহ খুব অল্প বয়সী একজনের সাথে হয়, যার নাম লুক্রেজিয়া, এবং তার বিয়ে হয় 1558 খ্রিস্টাব্দে। তো যখন এই ডিউক আলফনসোর বিয়ে হচ্ছে তখন তার বয়স ছিল 25 এবং লুক্রেজিয়ার বয়স ছিল মাত্র 14। এবার মাত্র 3 বছরের মধ্যে লুক্রেশিয়ার, অর্থাৎ যখন তার বয়স 17, তখন তার মৃত্যু হয় 1561। এবার এই যে মৃত্যুটা ঘটলো, এইটা খুব সাসপিশিয়াস ছিল, মানে এই মৃত্যুর কারণটা কি সেটা নাকি খুঁজে পাওয়া যায়নি। কারোর মনে হয়েছিল যে তাকে বিষ খাইয়ে মারা হয়েছিল, কিন্তু সেটা কখনো প্রমাণিত হয়নি। এবার স্কলাররা মনে করছেন যে ব্রাউনিং এর এই কবিতাটি সেই সময়ের একটা রিফ্লেকশন বলা যেতে পারে। এবার আমরা আস্তে আস্তে কবিতার আলোচনার মধ্যে ঢুকবো, তবে তার আগে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নেওয়া প্রয়োজন। Browning wrote this poem during the Victorian era, second half of the 19th century, during the reign of Queen Victoria in England. অর্থাৎ ব্রাউনিং এই কবিতাটি লিখছেন ভিক্টোরিয়ান এরা বা ভিক্টোরিয়ান যুগের সেকেন্ড হাফে, যখন ইংল্যান্ডে রাজত্ব করছেন কুইন ভিক্টোরিয়া। এবার ভিক্টোরিয়ান যুগটা কি, সেটা হলো যে এই ইংরেজি সাহিত্য, যবে থেকে ইংরেজি সাহিত্য লেখা শুরু হচ্ছে তবে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই বিশাল সময়টাকে অনেকগুলো যুগে ভাগ করা হয়েছে। ভিক্টোরিয়ান যুগটা হচ্ছে সেরকমই একটা যুগ। The Victorians were fascinated with the Italian Renaissance between the 14th and 17th century, including its poetic forms, music, architecture and culture. এবারে 14th সেঞ্চুরি থেকে 17th সেঞ্চুরি, অর্থাৎ চতুর্দশ শতক থেকে সপ্তদশ শতকের এই সময়টার মধ্যে ইটালিতে নবজাগরণ ঘটে এবং এই ভিক্টোরিয়ানরা, তারা এই ইটালিয়ান নবজাগরণের সময় যে পোয়েটিক ফর্ম, সেই সময়কার নবজাগরণের সময়কার যে মিউজিক, সেই সময়ের যে আর্কিটেকচার, তাদের কালচার, এই বিষয়গুলোর প্রতি তারা খুব আকৃষ্ট ছিল। The Renaissance placed an emphasis on humanism, individualism,
the arts and science, all of which particularly appealed to a Victorian society that was making scientific and artistic advances of its own. এবার এই রেনেসার সময় যখন নবজাগরণ ঘটছে তখন মানবতাবাদ বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে বিজ্ঞান, শিল্পকলা এই সমস্ত বিষয়গুলোর এক প্রভূত উন্নতি সাধন হয়েছিল এবং এই পুরো বিষয়টাই ভিক্টোরিয়ান সমাজে ভিক্টোরিয়ানসদের এমন প্রভাবিত করে যে তারা তাদের শিল্পকলায় এই ইটালিয়ান রেনেসাঁর যে প্রভাবগুলো বা বৈশিষ্ট্যগুলো সেগুলোকে ইমবাইব করতে শুরু করে। The Renaissance also was a time when some elite and wealthy families served as patrons of artists. এই নবজাগরণের সময় হলো কি যে সমস্ত ধনী ব্যক্তিরা ছিলেন তারা এই আর্ট ফর্ম বা শিল্পকলার পৃষ্ঠপোষকতা করা শুরু করলেন, সাপোর্টিং দেয়ার ফেভারিটস আর্টিস্টিক এন্ডেভার্স, এবং তারা তাদের প্রিয় শিল্পীদের, পছন্দের শিল্পীদের যে শিল্পকর্ম সেগুলোকে ভীষণভাবে পৃষ্ঠপোষকতা করা বা সেগুলোকে সমাজের যে মূল স্রোত সেখানে নিয়ে আসা শুরু করলেন। In a way, the poem critiques such patrons. In other words, it suggests that some patrons influential by supporting artists but didn't actually appreciate their art. মানে এই যে কবিতাটি আমরা আজকে পড়তে চলেছি এই কবিতাটি কিন্তু কোথাও একটা এই যে প্যাট্রনস যারা ছিলেন, যারা এই ভিক্টোরিয়ান সমাজে বিভিন্ন রেনেসার আর্ট ফর্মকে যারা প্রাধান্য দিতেন, সেই প্যাট্রনদের বা সেই পৃষ্ঠপোষকতা করছেন যারা তাদেরকে একটু ক্রিটিসাইজ করে। This poem focuses on a real historical patron of the arts, the Duke of Ferrara. The Duke of Ferrara was an actual historical figure who lived in Italy in the late 15s, মানে 1500s actually, মানে কবিতা শুরুতেই তোমরা দেখতে পাবে যে ফেরারার নাম দিয়ে কবিতাটি শুরু হচ্ছে। তো এই কবিতাটি ডিউক অফ ফেরারার একটি জীবনের অংশ তুলে ধরছে যার রাজত্বকালের সময় ছিল 1500 শতক। Like the speaker of this poem, Alfonso II had multiple wives, যার কথা আমি একটু আগে বললাম আলোচনার শুরুতেই। The first of which died very young and after only a few years of marriage, অর্থাৎ লুক্রেজিয়া, যে যার সঙ্গে ডিউক আলফন্সের বিয়ে হয়েছিল 1558 খ্রিস্টাব্দে এবং লুক্রেজিয়ার মৃত্যু হয় মাত্র 3 বছরের পরেই। এবার আমরা টেক্সটের মধ্যে শুরু করছি যাওয়া, যদিও আমি আগেই বলে নিয়েছি যে এই কবিতাটি ব্রাউনিং এর অন্যতম একটি কঠিন কবিতা, ফলে এর আলোচনাটা দীর্ঘ হওয়াই স্বাভাবিক। তবুও যেহেতু আমি ইউটিউবের পরিসরে পড়াচ্ছি চেষ্টা করছি যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখা যায়, তবে যে কথাগুলো না বললেই নয় সেগুলো তো বলতেই হচ্ছে আর কি। তো এই ব্রাউনিং এর যে কবিতা, এই কবিতাটিকে বলা হয় ড্রামাটিক মনোলগ, অর্থাৎ এখানে স্পিকার যে ডিউক অফ ফেরারা তিনি একাই কথা বলছেন। ড্রামাটিক মনোলগে কি হয়, একজন মাত্র স্পিকার থাকেন কিন্তু অনেক চরিত্র থাকে এবং সেই স্পিকার অ্যাজ ইফ সকল চরিত্রের হয়ে নিজেই সমস্ত কথাটি একা একা বলেন এবং একটা নাটকের মতো করে সেই কথাগুলো বলা হয়। তো এই কবিতাটি ভীষণ সাকসেসফুল একটি ড্রামাটিক মনোলগ, কারণ এখানে একজন মাত্র স্পিকার রয়েছেন যদিও চরিত্র এখানে অনেকগুলো রয়েছে। এবারে আমরা টেক্সটটা শুরু করি। ফেরারা, that's my last duchess painted on the wall, looking as if she were alive. ডিউক এখানে আরেকজন যিনি তার সঙ্গে রয়েছেন, যদিও তার কোনো বক্তব্য নেই সিন্স এটা ড্রামাটিক মনোলগ, তো তাকে তিনি বলছেন ওই দেখুন আমার লাস্ট ডাচেস, মানে আমার এর আগে যিনি আমার পত্নী ছিলেন, আমার যিনি স্ত্রী ছিলেন, পেইন্টেড অন দ্য ওয়াল, দেখুন দেওয়ালে তার ছবি রয়েছে, লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, দেখুন কি সুন্দর পেইন্টিং, দেখে মনে হচ্ছে যেন সে বেঁচে রয়েছে। I call that piece a wonder.
তিনি বলছেন যে এই ওই দূরে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আমার কাছে একটা বিস্ময়, কারণ I call that piece a wonder. Now Fra Pandolf's hands, Fra Pandolf হচ্ছেন সেই পেইন্টার যিনি কিনা ডিউকের যে লাস্ট ডাচেস তার ছবিটি এঁকেছেন, যার পেইন্টিং বা ছবি দেওয়ালে টাঙানো রয়েছে। তো ডিউক বলছেন, Now Fra Pandolf's hands worked busily a day. মানে সে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাজ করেছিল। And there she stands. এবং সেই ব্যস্ততার চেহারা হচ্ছে এই ডাচেসের ছবি যেটা দেওয়ালে টাঙানো রয়েছে। Will it please you sit and look at her? রাজা বলছেন বা ডিউক বলছেন যে একজন শিল্পী এত কষ্ট করে ছবিটা এঁকেছেন, তাও আবার আমার নিজের শেষ পত্নীর ছবি, ডাচেসের ছবি, তো আপনি কি একটু সময় নিয়ে দেখবেন? I said, Fra Pandolf by design, for never read strangers like you that pictured countenance, the depth and passion of its earnest glance. এই লাইনটার মানেটা বলি। The Duke then explains that he deliberately mentioned the name of the painter. মানে রাজা বলছেন যে তিনি ইচ্ছা করেই পেইন্টারের নামটা উল্লেখ করেছেন, because strangers like the listener always look at the Duchess's painted face with its deep, passionate and earnest glance. রাজা বলছেন যে তিনি ইচ্ছা করেই পেইন্টারের নামটা উল্লেখ করেছেন ফ্রা প্যান্ডলফ, কারণ যারা যারা এই ছবিটি দেখে তারা এই ছবিটি দেখে এতই মুগ্ধ হয়ে পড়ে, কারণ যেহেতু ছবিটি তার ডাচেসকে এত অপূর্বভাবে পোর্ট্রে করেছে যে যেন মনে হচ্ছে একজন সত্যিকারের রক্তমাংসের শরীর। তো যারা এই ছবিটি দেখেন তারা এতই ছবিটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় যে তারা কেউ আর ছবিটি কি এঁকেছেন তার নাম জানতেও চান না। তার মানে এই যে শুরুতে কথাগুলো বলা হচ্ছিল রেনেসা আর্ট ফর্ম, আমরা কবিতার শুরুতেই দেখতে পাচ্ছি পুরো কবিতার আলোচনা শুরু হচ্ছে একটা পেইন্টিংকে নিয়ে। এবার সেই পেইন্টিং কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তার বিষয়বস্তু কি, সেটা তো আমরা কবিতায় পরবর্তী সময় শুনতে পারবোই, জানতে পারবোই, কিন্তু মূল আলোচনাটা শুরুই হচ্ছে একটা পেইন্টিংকে নিয়ে। এবং the speaker draws the attention of a guest to the painting of his former wife the Duchess. যিনি স্পিকার আমাদের ডিউক, তিনি আলোচনা শুরু করছেন এবং কবিতা শুরু হচ্ছে একটা পেইন্টিংকে দেখানো দিয়ে। নেক্সট স্লাইড। But to myself they turned, since none puts by the curtain I have drawn for you. But I, এই জায়গাটার অর্থ হচ্ছে none but the Duke himself pulls back the curtain that reveals the painting, and seemed as they would ask me, if they durst, how such a glance came there. ব্রাউনিং এর ল্যাঙ্গুয়েজ একটু বুঝতে অসুবিধা হয়, শুরু থেকে আমি আরেকবার বলি। But to myself they turned, and seemed as they would ask me, অর্থাৎ যারা আপনার মতো এই ছবিটা আগে দেখেছে তারা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করতে চায়, তাদের সাহস পায় না আলাদা বিষয়, কিন্তু তারা জিজ্ঞেস করতে চায়, if they durst, মানে যদি তার সাহস থাকতো তারা জিজ্ঞাসা করতো, how such a glance came there, মানে এত অপূর্ব রিপ্রেজেন্টেশন কি করে সম্ভব, মানে একটা মানুষের ছবি এতটা জীবন্ত কি করে সম্ভব। So not the first are you to turn and ask thus. ডিউক বলছেন যে আপনি প্রথম নন, the guest isn't the first person to ask this question. মানে ডিউক বলছেন যে এই যে আপনি ছবিটা দেখে এত মুগ্ধ হয়ে গেছেন, যদিও আপনাকে ছবিটা দেখাচ্ছি বলে আমি নিজেই ছবিটির সামনে যে পর্দা আছে সেই পর্দাটাকে আমি আমার হাতে সরিয়ে দিলাম, তো এই যে আপনি ছবিটা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন এইটা আপনার ক্ষেত্রেই যে একমাত্র ঘটছে তা নয়, যে কেউ এই ছবিটা দেখে তারাই এরকম মুগ্ধ হয়ে যায়। সবাই জানতে চায়, নেহাত তারা বলার সাহস পায় না কারণ আমি রাজা, আমার মুখের ওপর তারা কথা বলার সাহস পায় না,
কিন্তু সবাই একই প্রশ্ন জানতে চায় যে এত সুন্দর রিপ্রেজেন্টেশন কি করে সম্ভব? Sir, it was not her husband's presence only called that spot of joy into the Duchess's cheek. ডিউক বলছেন যে কিন্তু মনে রাখবেন, এই যে ছবিতে আপনি ডাচেসের মুখে যে হাসিটা দেখছেন, ডাচেস যখন বেঁচে ছিল তার মুখেও একই রকম হাসি সব সময় থাকতো, কিন্তু মুশকিল হচ্ছে এটা যে শুধুমাত্র আমাকে দেখেই তার মুখে হাসি ফুটতো তা কিন্তু নয়। তাই বলছেন, Sir, it was not her husband's presence only called that spot of joy into the Duchess's cheek. যে শুধুমাত্র আমার উপস্থিতিতেই যে তিনি হাসতেন বা আমাকে দেখে খুশি হয়ে হাসতেন এরকমটা কিন্তু নয়। Perhaps, সম্ভবত, Fra Pandolf chanced to say, her mantle laps over my lady's wrist too much. মানে তখনকার দিনে কি হতো, রেনেসা পেইন্টিং এর সময় এই যে পোর্ট্রেট গুলো আঁকা হচ্ছে, এটা তো লাইভ পোর্ট্রেট হতো, মানে যাকে আঁকা হতো, যার ছবি আঁকা হতো, তিনি সামনে বসতেন, ঘন্টার পর ঘন্টা তিনি সিটিং দিতেন এবং পেইন্টাররা তাকে দেখে দেখে আঁকতো। এবার ডিউক বলছেন যে এই যে আপনি ছবিতে তার মুখের যে হাসিটা দেখছেন, এই যখন সে বেঁচে ছিল একই রকম সুন্দরভাবে হাসতো, কিন্তু মুশকিল হচ্ছে সে যে শুধুমাত্র আমাকে দেখেই হাসতো তা কিন্তু নয়। হয়তো এরকম হলো যে ফ্রা প্যান্ডলফ ছবিটা আঁকছে এবং আঁকতে আঁকতে সে বলছে যে হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ, মানে যে শালটা তিনি গায়ে দিয়ে রয়েছেন হয়তো তার সেই শালটা হাতের উপর এসে পড়েছে, ফ্রা প্যান্ডলফ হয়তো বলেছেন যে আপনার হাতটা বেশি দেখা যাচ্ছে না, শালটাকে একটু তুলে নিন। Or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. অথবা হয়তো তার সৌন্দর্যের প্রশংসায় ফ্রা প্যান্ডলফ যিনি ছবিটি আঁকছিলেন তিনি হয়তো তার সৌন্দর্যে, ডাচেসের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে হয়তো কখনো বলেছেন যে তার যে আসল সৌন্দর্য, তার এই নেক রিজিয়নে বা গলার কাছের তার যে অদ্ভুত একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কখনোই হয়তো পেইন্টিং এ প্রকাশ করা সম্ভব নয়। মানে দ্য ফ্যাক্ট ইজ যে ফ্রা প্যান্ডলফ যিনি ছবিটি আঁকছেন তিনি নিজেও যে ডাচেসের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তো ডিউক বলছেন হয়তো ফ্রা প্যান্ডলফ এরকম কোনো প্রশংসার কথা বললো যে আপনার হাতের চাদরটা বেশি পড়ে গেছে ফলে আপনার হাতের স্কিনটা আমি দেখতে পাচ্ছি না, একটু তুলে নিন যাতে আমি আঁকতে পারি, বা হয়তো বললো যে আপনার এই গলার কাছের কণ্ঠির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা এতটাই আনরিয়েল যে সেটাকে কখনোই ছবিতে প্রকাশ করা সম্ভব নয়। তো এই রকম প্রশংসামূলক কোনো কথা হয়তো বলতো, তাতে হতো কি, such stuff was courtesy she thought and cause enough for calling up that spot of joy. এইটা ছিল ডিউকের হিংসার কারণ বা রাগের কারণ। তিনি বলছেন যে এই রকম যে কোনো কথা শুনেই তিনি মনে করতেন যে এগুলো বুঝি কাটসি এবং তাতেই তিনি হাসতেন। মানে তিনি যে শুধু আমাকে দেখে খুশি হয়ে হাসছেন তা কিন্তু নয়, তিনি ফ্রা প্যান্ডলফ মানে যিনি ছবিটি আঁকছেন তার কথা শুনেও একই রকম খুশি হয়ে হাসতেন। তাহলে প্রশ্ন হচ্ছে ডিউক যেটা বলতে চাইছেন বা পরে যেটা বলবেন যে ডাচেস যখন আমার স্ত্রী বা আমার পত্নী, তিনি বাইরের মানুষের কথা শুনে হাসবেন কেন? এইখানে একটা চূড়ান্ত পেট্রিয়ার্কাল পাওয়ারের ইঙ্গিত রয়েছে এবং আমি কবিতার শেষে এই কবিতার বিভিন্ন থিমগুলো নিয়ে আলোচনা করব। তো আগেই বলে রাখি এই কবিতার একটা ভীষণ স্ট্রং থিম হচ্ছে পেট্রিয়ার্কাল পাওয়ার, মানে একটা পুরুষ শাসিত সমাজে একজন রাজা তিনি তার বিবাহিত পত্নীকে যে নিজের সম্পত্তি বলে মনে করছেন তার একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে এখানে। তাই ডিউক এবং সেই ইঙ্গিতটা রয়েছে বলেই ডিউকের আস্তে আস্তে আমরা উদ্দেশ্য বা তার বক্তব্যটা বুঝতে পারছি যে তিনি রীতিমতো এটা বলছেন যে তিনি শুধুমাত্র আমাকে দেখে হাসলেও হতো, কিন্তু তিনি শুধু আমাকে দেখেই হাসতেন এমন না, সবাইকে দেখেই তিনি এরকম হাসতেন। এবং ওই যে আপনি পেইন্টিং এ তার গালে একটা সুন্দর স্পট দেখতে পাচ্ছেন, এই যে খুশি হয়ে তিনি হাসছেন এটা শুধু আমাকে দেখে করতেন এমন নয়, যে কাউকে দেখেই তার একই রকম রিয়াকশন হতো। She had a heart, how shall I say, too soon made glad.
তিনি বলছেন তার মনটা খুব নরম ছিল। কিভাবে আপনাকে বলি, যে সে খুব অল্পই খুশি হয়ে যেত। টু সুন মেড গ্ল্যাড মিন্স হচ্ছে যে শি কুড ভেরি ইজিলি বি মেড হ্যাপি, যে ডাচেস খুব অল্পই খুশি হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, তাকে ইমপ্রেস করা খুব সহজ ছিল। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, সে এই তার আশেপাশে যা কিছু দেখতো তাতেই সে খুশি হতো, যা কিছু দেখতো তাই তার ভালো লাগতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং সে প্রায় সবকিছুই দেখতো। স্যার ইট ওয়াজ অল ওয়ান, ডিউক বলছেন আমি যে রাজা, আমার যে একটা আলাদা জায়গা থাকা প্রয়োজন, আমার বিবাহিত স্ত্রী, আমার ডাচেস, সে যে শুধুমাত্র আমাকেই গুরুত্ব দেবে এরকমটা হতো না। সে সমস্ত কিছুকেই গুরুত্ব দিত, সবকিছু দেখতো, সমস্ত কিছু দেখেই সে খুশি হতো, এবং তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। এই যে বলছেন স্যার ইট ওয়াজ অল ওয়ান, তারপরে একটা বড় কথা আছে যেটা আমি একবারে নিচে লাল হরফে এক্সপ্লেন করেছি। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, মানে তার বক্ষের সৌন্দর্য দেখে আমি যখন তার প্রশংসা করতাম। দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, the bough of cherries some officious fool broke in the orchard for her, the white mule she rode with round the terrace। মানে এই যা কিছু তিনি বললেন, বলছেন যে তার রাগের কারণ হচ্ছে যে ডিউক ভেবেছিলেন যে শুধুমাত্র ডাচেস শুধুমাত্র খুশি হবেন বা প্রশংসা করবেন যা কিছু ডিউককে ঘিরে রয়েছে শুধুমাত্র সেইটুকু, কিন্তু ডাচেস সেটা করতেন না, তিনি সমস্ত কিছুতেই খুশি হতেন। তাই বলছেন মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, যে আমি তার বক্ষ সৌন্দর্যের প্রশংসা করলে তিনি তাতেও যেমন খুশি হতেন। দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলে তাতেও একই রকম খুশি হতেন। দ্য বা অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, অথবা তার কোনো একজন গুণমুগ্ধ ভক্ত সে যদি তাকে দেখে অর্চার্ড থেকে কিছু ফুল তুলে আনতো তাতেও তিনি খুশি হতেন একই রকম। দ্য হোয়াইট মিউল শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, বা যে সাদা রঙের ঘোড়াটা চেপে তিনি টেরেসের আশপাশ দিয়ে ঘুরে বেড়াতেন তাতেও তিনি একই রকম খুশি হতেন। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার লাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, সবকিছুর মধ্যেই তার খুশি হওয়ার, সবকিছুর মধ্যেই পার্টিসিপেট করবার তার এমন প্রবণতা ছিল যে ডিউক বলছেন যে রাস্তাঘাটের যে কোনো সাধারণ মানুষের সঙ্গে আমি নিজের কোনো পার্থক্য খুঁজে পেতাম না। So whether it was a brooch or present from him that she wore at her chest, the sun setting in the west, a branch of cherries which some inferring person snapped off a tree in the orchard for her, or the white mule she rode on around the terrace. So Duke বলছেন যে the Duchess used to be happy at every single thing, and this tendency made me feel no difference at all between myself and the rest of the world. এইটা ডিউকের ইগোতে ভীষণভাবে হার্ট করতো যে আমি রাজা, আমি ডিউক বলে কথা, সেখানে আমি তাকে যে উপহারটা দিচ্ছি, আমি যেরকম ভাবে তার প্রশংসা করছি, আমি তাকে হয়তো নেকলেস দিচ্ছি, তাতেও তিনি যেভাবে খুশি হচ্ছেন, আমার দামি নেকলেসে তিনি যেভাবে খুশি হচ্ছেন, আবার রাস্তার কোনো এক ভক্ত তাকে যখন গাছ থেকে ফুল পেড়ে দিচ্ছে তাতেও তিনি একই খুশি হচ্ছেন, তাহলে আর আমার সঙ্গে রাস্তার মানুষের পার্থক্য থাকছে কোথায়? এইটা ডিউকের মূল বক্তব্য। অ্যাট লিস্ট তো তিনি আমাকে দেখে যে শুধু লজ্জা পেয়ে হাসতেন তা নয়, কিন্তু তিনি এই যে আগে এক্সাম্পল গুলো দিলাম এদের সবাইকে দেখেই একই রকম লজ্জা পেয়ে হাসতেন। শি থ্যাঙ্কড মেন গুড, তিনি মানুষকে ধন্যবাদ দিতেন, ভালো কথা, ধন্যবাদ দিতেই পারেন, অসুবিধা কিছু নেই, বাট থ্যাঙ্কড সামহাউ, কিন্তু যা কিছু হোক যে কোনো মানুষকে তিনি ধন্যবাদ দিতেন। আই নো নট হাউ, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. ডিউক বলছেন যে আমার রাগ হতো এটা ভেবে যে এই যে আমার বংশকৌলিন্য, 900 বছরের আমার যে বংশকৌলিন্য, তার সঙ্গে তিনি যে কোনো মানুষের যে কোনো উপহারের কোনো পার্থক্য করতেন না। অর্থাৎ আমার ডাচেস, আমার পত্নী, তিনি এই যে আমি তাকে বিয়ে করেছি
সেই একই পেট্রিয়ার্কাল অহংকার এখানে দেখা যাচ্ছে, যে ডিউক বলছেন এই যে আমি তাকে বিয়ে করেছি, আমার 900 বছরের বংশকৌলিন্যের মধ্যে যে তাকে অন্তর্ভুক্ত করেছি, এইটা তাকে যেমন ভাবে খুশি করতো, আমার মনে হতো যে রাস্তার যে কোনো মানুষের দেওয়া উপহারও তাকে একই রকম ভাবে খুশি করতো। দ্যাট মিনস তিনি কোনো পার্থক্য করতে পারতেন না। হুড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং? ডিউক প্রশ্ন করছেন, যার সঙ্গে এতক্ষণ তিনি কথা বলছেন তাকে প্রশ্ন করছেন, এবার আপনিই বলুন তো মশাই, এই রকম ভাবে মান সম্মান চলে গেলে কে সহ্য করবে? ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট, ডিউক বলছেন যে যদি আপনার কথা বলার ক্ষমতা থাকতো, কথা বলার ক্ষমতা মিন্স যে কেউ কেউ থাকেন তো যে খুব ভালো কথা বলতে পারেন, যাদের কথা বলবার একটা স্পেশাল কোয়ালিটি থাকে, খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন, তো ডিউক বলছেন সে ক্ষমতা যদি আপনার থাকতো, যদিও সে ক্ষমতা আমার নেই, to make your will quite clear to such an one and say just this or that in you disgusts me, here you miss or there exceed the mark. এই জায়গাটা হচ্ছে ডিউক বলতে চাইছেন যে যদি কারোর কথা বলবার চমৎকার ক্ষমতা থাকতো, যেটা আমার নেই, তাহলে হয়তো বলা যেত যে just this or that in you disgusts me, মানে this characteristic of yours disgusts me, or here you did little or too much. মানে যদি আমার সেরকম কথা বলবার সুন্দর ক্ষমতা থাকতো, তাহলে আমি হয়তো তাকে বুঝিয়ে বলতাম যে দেখো তুমি এখানে, বা দেখুন আপনি এখানে, আপনার এই আচরণটা আমার একটু বিরক্ত লাগছে, কিংবা আপনি একটু বেশি আচরণ করে ফেলছেন, বা একটু বেশি খুশি হচ্ছেন সবাইকে দেখে, কিংবা কোথাও কোথাও আপনার আচরণ একটু বিলো দ্য মার্ক থাকছে। তো যদি ডিউক বলছেন যদি আমার এরকম বাকপটুতা থাকতো, তাহলে আমি হয়তো ওনাকে বুঝিয়ে বলতাম যে আপনার এই এই আচরণগুলো আমার ভালো লাগছে না, যে কেন আপনি আমার দেওয়া উপহারেও যেভাবে খুশি হচ্ছেন, রাস্তায় কোনো অচেনা মানুষের ফুলেও আপনি একই রকম ভাবে খুশি হচ্ছেন, ফলে এই আচরণগুলো আমার কিন্তু বিরক্ত লাগছে। ডিউক বলছেন যে যদি আমার কথা বলার সেরকম ভালো ক্ষমতা থাকতো, আমি যদি গুছিয়ে বলতে পারতাম, তাহলে আমি নিশ্চয়ই ডাচেসকে সাবধান করে দিতাম যে আপনার এই আচরণগুলোয় আমি বিরক্ত হচ্ছি, বা আপনি একটু বেশি রকম সবাইকে অ্যাকসেপ্ট করছেন, or there exceed the mark. And if she let herself be lessened so, nor plainly said, her wits to yours forsooth and make excuse, এর মানে হচ্ছে if the former duchess had let herself be degraded by changing instead of being stubborn and making excuses, অর্থাৎ তিনি যদি নিজের আচরণ পাল্টে নিতেন, যদি তিনি এতটা স্টাবার্ন, মানে একই রকম তার চরিত্র একগুঁয়ে, যে তিনি তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বদলাবেন না, এটা যদি তিনি না করতেন, বা যদি একটু মাথায় রাখতেন যে আমাকে তার একটু অন্য নজরে দেখা উচিত ছিল, তিনি আমার সঙ্গে রাস্তার কোনো টম ডিক হ্যারির বা যে কোনো মানুষের কোনো পার্থক্য করছেন না, যদি এগুলো তিনি একটু বুঝতেন, তাহলে হয়তো ভালোই হতো। Even then would be some stooping and I chose never to stoop, তাহলে হয়তো একটা চেষ্টা করা যেত, কিন্তু আসলে কি জানেন তো, যে আমি তো আর, আফটার অল আমি ডিউক, আমি কি করে নিজের কাছে নত হই বলুন? ও স্যার, শি স্মাইলড নো ডাউট whenever I passed her, বলছে যে যখনই আমি তার পাশ দিয়ে যেতাম, আমাকে দেখে তিনি হাসতেন খুশি হয়ে, বাট হু পাসড উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু আপনি আমায় বলতে পারেন এমন কেউ কি ছিল যাকে দেখে তিনি হাসতেন না? মানে ডিউকের রাগের কারণ হচ্ছে যে আমি ডিউক, রাজা, আমার ডাচেস, আমার পত্নী, আমার স্ত্রী, তিনি আমাকে দেখে হাসবেন, ভালো কথা, এটাই তো হওয়া উচিত, কিন্তু তিনি সবাইকে দেখেই হাসছেন, তাহলে কি তিনি আমার সঙ্গে বাকি কারোর কোনো পার্থক্য করছেন না? দিস গ্রু, এটা বেড়েই চলল, আই গেভ কমান্ডস, সাংঘাতিক লাইন। তিনি বলছেন দিস গ্রু, এটা বেড়েই চলল, আই গেভ কমান্ডস, মানে আমি নির্দেশ দিলাম। কিসের নির্দেশ দিলাম? দেন অল স্মাইল স্টপ টুগেদার, মানে ডিউক অর্ডার দিলেন, অ্যান্ড অল হার স্মাইল স্টপ ফরএভার, মানে তাকে মেরে ফেলা হলো সিম্পলি। ডাচেসের অপরাধ কি ছিল?
যে তিনি সকলকে দেখে হাসতেন, সবার উপহারই তিনি গ্রহণ করতেন এবং সবার সাথে তিনি একই রকম ব্যবহার করতেন। এইটা ডিউক মেনে নিতে পারলেন না। তাই বলছেন, আমি কমান্ড দিলাম and then all smiles stopped together, তাকে মেরে ফেলা হলো। এই ব্রাউনিং এর কবিতায় এই হঠাৎ করে এই যে শক দেওয়া, একটা ধাক্কা দেওয়া, এইটা ব্রাউনিং এর কবিতার একটা বিশেষ স্টাইল। There she stands as if alive, ওই দেখুন দেওয়ালে তার ছবি দেখতে পাচ্ছেন, দেখুন দেখে মনে হচ্ছে না যেন এখনো জীবিত। Will it please you rise, চলুন একবার সামনে গিয়ে দেখি। We will meet the company below, তিনি বলছেন বেশ এবার চলুন, তাহলে আপনাকে পেইন্টিং দেখানো হয়ে গেল, নিচে অনেকে আমাদের জন্য অপেক্ষা করছেন, চলুন একবার তাদের সঙ্গে দেখা করে আসি। I repeat, the count your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. তার মানে এই যে এতক্ষণ ধরে ডিউক যার সঙ্গে কথা বলছেন, তিনি ডিউকের দ্বিতীয় বিবাহের সম্বন্ধ নিয়ে এসছেন এবং ডিউক দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন। তার আগে তিনি এতক্ষণ ধরে তার প্রথম ডাচেস যিনি ছিলেন তার ছবি দেখিয়ে নির্লজ্জভাবে এটা বললেন যে যেহেতু আমার খুব হিংসে হচ্ছিল তাই আমি তাকে একদিন মেরে ফেলার কথা বললাম এবং আমার অ্যাসাসিনরা আমার প্রথম ডাচেসকে মেরেও ফেললো। এটা বলার পর তিনি এই কথাটা বলছেন যে I repeat, the count your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. মানে the duke says, ডিউক বলছেন that the count, the father of the duke's prospective bride to be, মানে আগামীতে বা এর পরে যার সাথে তার বিয়ে হতে চলেছে তার বাবা is known for his generosity in matters of money. ডিউক বলছেন যে এর পরে যে কন্যার সাথে তার দ্বিতীয় বিয়ে হতে চলেছে তার বাবা অর্থাৎ তার হবু শ্বশুর মশাই খুব বিখ্যাত। কেন বিখ্যাত? কারণ তিনি নাকি টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে খুব বিখ্যাত। So the duke can ask for any amount of money as dowry. The duke বলছেন যে তিনি যে কোনো অ্যামাউন্টের টাকা পণ হিসেবে চাইতে পারেন এবং তিনি জানেন যেহেতু তার হবু শ্বশুর মশাই টাকা পয়সা বিলোনোর ক্ষেত্রে খুব বিখ্যাত, তাই তিনি যে টাকাই চাইবেন পণ হিসেবে তার হবু শ্বশুর মশাই তাকে বিয়েতে সেই পণটা দেবে। Though his fair daughter self, as I avowed as starting, is my object. খুব হিপোক্রিটের মতো ডিউক এই কথাটা বলছেন যে the duke very shrewdly says, খুব ধূর্তভাবে ডিউক বলছেন that he has always insisted since the beginning of their discussion that the count's beautiful daughter and not the dowry is his primary objective. ডিউক বলছেন যে তিনি শুরু থেকেই বলে এসেছেন যে তিনি টাকা চান না। ডিউক শুরু থেকেই বলেছেন যে তিনি টাকা চান না, টাকা পয়সা খুব নগণ্য ব্যাপার, আসলে তিনি যেটা চান সেটা হচ্ছে এই দ্বিতীয় বিয়েটি করতে। যদিও ডিউকের কিন্তু এটা উদ্দেশ্য যে নয় সেটা আমরা স্পষ্টই বুঝতে পেরেছি, কারণ যদি ডিউকের এটা উদ্দেশ্য থাকতো, মানে যদি টাকাটাই তার উদ্দেশ্য না হয়ে শুধুমাত্র বিয়ে করাটাই উদ্দেশ্য হতো, তাহলে কিন্তু তিনি শুরুতেই পণের কথাটা বলতেন না, যেটা আমরা আগের স্ট্যান্জায় দেখলাম যে তিনি স্পষ্টতই বলছেন যে আমার হবু শ্বশুর মশাই খুব বিখ্যাত, কারণ আমি যে অ্যামাউন্টের টাকা চাই না কেন তিনি আমাকে পণ হিসেবে সেই টাকাটা দেবেন। কিন্তু পরেই আবার যেহেতু হি ইজ আ হিপোক্রিট, তিনি পরেই বলছেন যে দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই অ্যাভাউড অ্যাজ স্টার্টিং ইজ মাই অবজেক্ট, যে আমার কিন্তু টাকা পয়সা প্রয়োজন নেই, আসলে আমার বিয়ে করাটাই উদ্দেশ্য। নে উই উইল গো টুগেদার ডাউন স্যার, বেশ চলুন এবার আমরা নিচে যাই, অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। নোটিস নেপচুন দো taming a seahorse thought a rarity which Claus of Innsbruck cast in bronze for me. শেষে তিনি বলছেন he directs the emissary's attention to a statue of the god Neptune taming a seahorse. খুব সিম্বলিক এটা। তিনি যখন যখন তিনি বলছেন চলুন এবার আমরা নিচে যাই, তখনই তিনি
আরেকটি স্ট্যাচু দেখাচ্ছেন, নেপচুনের স্ট্যাচু অফ দ্য গড নেপচুন, এবং সে কি করছে, টেমিং আ সি হর্স, সে একটা সি হর্সকে নিজের বশে আনার চেষ্টা করছে। which is a rare work of art that Claus of Innsbruck cast in bronze specifically for him। মানে যখন তিনি নেমে আসছেন, কবিতার শেষেও আমরা দেখতে পাচ্ছি তিনি একটা ব্রোঞ্জের মূর্তি দেখাচ্ছেন, যেটা ক্লজ অফ ইন্সব্রুক নামে একজন শিল্পী তাকে বানিয়ে দিয়েছিলেন। যে মূর্তিটায় দেখাচ্ছে গড অফ নেপচুন তিনি সি হর্সকে বশে আনার চেষ্টা করছেন। তার মানে এখানে গড অফ নেপচুন একটা পাওয়ারের সিম্বল, একটা শক্তিকে বোঝাচ্ছে, যে কিনা একটা সি হর্সকে তার ক্ষমতায় আনার চেষ্টা করছে। তার মানে এখানে মাস্টার আর স্লেভের একটা ইঙ্গিত রয়েছে। যে বশে আনার চেষ্টা করছে অফকোর্স সে মাস্টার, এবং যাকে বশে আনা হচ্ছে সে হচ্ছে স্লেভ বা কৃতদাস বা চাকর। তাহলে শেষে এই যে ডিউক সম্ভবত এই ইঙ্গিতটা দিয়ে দিলেন যে এই যে দ্বিতীয় বিয়েটি তিনি করতে চলেছেন, এক্ষেত্রেও কিন্তু নতুন যিনি আসবেন বিয়ে করে, তাকে ডিউকের সমস্ত কথা কিন্তু মেনে চলতে হবে। এই একটা হিংসার ইঙ্গিত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কবিতাটা এখানেই শেষ। কবিতার আমি থিমের কথা বলেছিলাম। অফকোর্স কবিতাটির একটা ভীষণ গুরুত্বপূর্ণ থিম হচ্ছে পেট্রিয়ার্কাল পাওয়ার। পুরুষতান্ত্রিক সমাজে কিভাবে একজন পুরুষ এই সিদ্ধান্ত নেন যে কতদিন তার ডাচেস মানে তার পত্নী বেঁচে থাকবেন, এবং তিনি অর্ডার দিচ্ছেন এবং একজনের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। এই যে একটা সাংঘাতিক ভায়োলেন্স, এই ভায়োলেন্সটা কিন্তু পেট্রিয়ার্কাল সমাজের যে পেট্রিয়ার্কাল পাওয়ার সেই ইঙ্গিতটা দেয়। দ্বিতীয় একটা থিম অফকোর্স অ্যারোগেন্স, যেটা প্রত্যেক ছত্রে ছত্রে প্রকাশ পাচ্ছে। অহংকার, ডিউকের যে অহংকার, তিনি যেভাবে বলছেন যে আই গেভ কমান্ড, যে আমি আদেশ দিলাম এবং তাকে মেরে ফেলা হলো, এবং যেভাবে তিনি দ্বিতীয় বিয়ের কথাও বলছেন, পণ চাওয়ার কথা বলছেন, তার মধ্যে অফকোর্স একটা অ্যারোগেন্স রয়েছে। অর্থাৎ এই যে অহংকার, সেইটাও কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ থিম এই কবিতার। আর একটা থিম অবশ্যই এখানে আর্ট ফর্ম। এই কবিতাটা একটা ভায়োলেন্সের কবিতা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কবিতার এই ভায়োলেন্সের মধ্যে একথা অস্বীকার করা যায় না যে হাইয়ার আর্ট ফর্ম ভীষণভাবে জুড়ে আছে। মানে একটা পেইন্টিং নিয়ে পুরো কবিতাটি হচ্ছে, কবিতার কথাবার্তা হচ্ছে, এবং আমাদের সামনে যে ডাচেস, তাকে আমরা পেইন্টিং এর মধ্যে দেখছি, এবং কবিতার শেষেও আরেকটা স্কাল্পচার। অর্থাৎ অ্যাজ ইফ ডিউক তো বেসিক্যালি খুনি, তো একটা খুনি যে মানুষকে খুন করেছে সেও কিন্তু পেইন্টিং এর চর্চা করছে। অর্থাৎ সেও একটা টিপিক্যাল সমাজবিরোধী খুনির মতো নয়, সেও হাই আর্ট ফর্মে চর্চা করে, তার ঘরে পেইন্টিং রয়েছে। ওই যে শুরুতে কথাটা বলেছিলাম, ভিক্টোরিয়ান যুগে কি হলো যে যারা আর্থিকভাবে প্রতিপত্তি যাদের ছিল বা যারা বিত্তবান ছিল, তারা এই আর্ট ফর্মগুলোকে খুব পৃষ্ঠপোষকতা করা শুরু করেছিল। ডিউকের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাচ্ছি, সে বেসিক্যালি খুন করেছে, অথচ সে পেইন্টিং নিয়ে কথা বলে, স্কাল্পচার নিয়ে কথা বলে। অর্থাৎ এই যে রেনেসা আর্ট ফর্ম, এইটাও কিন্তু এই কবিতার একটা গুরুত্বপূর্ণ থিম। যাই হোক, আজকের আলোচনা অনেকটাই হলো, যেহেতু কবিতাটি অনেকটা বড়। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। প্রত্যেকটা লাইন বাই লাইন যদি তোমরা দেখো এবং এই ভিডিওটি যদি মন দিয়ে শোনো, তাহলে আমার বিশ্বাস কবিতাটি বোঝা নিয়ে কোনো অসুবিধা থাকবে না। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটাও আমাকে জানাবে। এবং যদি তোমাদের মনে হয় যে আমার এই ছোট্ট একাডেমিক ইউটিউব চ্যানেলটি তোমাদের পড়াশোনার কোনো কাজে সাহায্য করছে, তাহলে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ।